শুভ সকাল বন্ধুরা। আজ হলো 17 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিকাশ দূর হত্যাকাণ্ডে গ্রেফতার 6, রিমান্ডে মূল 2 অভিযুক্ত। বাজারে ছড়ায় বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার দোরকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তে বড়সড় অগ্রগতি হয়েছে। ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে বাজারিছড়া পুলিশ। ধৃতদের মধ্যে আব্দুল হক ও ত্রিপুরার দামচূড়ার সুনাবউদ্দিনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আদালতে হাজির করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পরিকল্পনার রহস্য উদ্ঘাটনে তাদের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অন্য 4 জন হল ছাগলমুহা গ্রামের আব্দুল সালাম ও শফিক আলী এবং কালাচড়ার আব্দুল আহাদ ও সিফত আলী। পুলিশ মনে করছে মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বিকাশ দোরকে কেন টার্গেট করা হয়েছিল, কারা হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। গত 12 আগস্ট বুধবার আচমকাই নিখোঁজ হন বিকাশ দোর। পরিবারের দাবি, অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে তাকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবার বাজারিছড়া থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর মোবাইল ফোনের কল ডিটেইলস ও সিডিআর বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আব্দুল হক সহ কয়েকজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে লুয়াইরপুয়া জিপির সবড়ি ও যোগীচূড়ার মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় একটি টিলার পাশ থেকে বিকাশ দূরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মৃতদেহ উদ্ধারের সময় আব্দুল হক পুলিশের উপর হামলা করে পালানোর চেষ্টা করলে গুলি চালাতে হয়। এতে আব্দুল হক আহত হন এবং একজন পুলিশ কর্মীও আহত হন। পরে আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বৃহত্তর বাজারেচড়া এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বিএনএসের 163 ধারাও জারি করা হয়। ময়নাতদন্তের পর শুক্রবার রাতে পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয় এবং সেদিনই শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয় একটি সূত্রের দাবি, একটি গ্রাম্য বিচার সভাকে কেন্দ্র করে বিকাশ দোর মূল অভিযুক্ত আব্দুল হকের টার্গেটে পরিণত হয়েছিলেন। পরে সুনামউদ্দিন সহ আরও কয়েকজনকে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয় বলে দাবি করা হয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও পুলিশ নিশ্চিত করেনি। এখন মূল 2 অভিযুক্তের রিমান্ডে জিজ্ঞাসাবাদেই তদন্তকারীদের নজর। হত্যার পরিকল্পনা, বিকাশকে ডেকে নেওয়া, হত্যাস্থল, অভিযুক্তদের ভূমিকা এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ দোর হত্যাকাণ্ডের নেপথ্যের সম্পূর্ণ রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে বাজারিছড়া ও শ্রীভূমির মানুষ। পরবর্তী খবরটি হল, বিকাশ দোর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বাজারিছড়ার ছাগলমুয়া গ্রামের বাসিন্দা প্রয়াত বিকাশ দোর হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে সংগঠনের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে শ্রীভূমি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের লুয়াইরপুয়া প্রখণ্ডের প্রতিনিধিরা বাজারিছড়া থানার পুলিশ আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, বিকাশ দোর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিহতের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। পরবর্তী খবরটি হল, বাল্যবিবাহে আপোষ নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 1 নভেম্বর থেকে মাসব্যাপী অভিযান। বাল্যবিবাহের বিরুদ্ধে আসাম সরকারের লড়াই এবার আরও কঠোর হচ্ছে। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই আগামী 1 নভেম্বর থেকে রাজ্য জুড়ে টানা 1 মাস বাল্যবিবাহ বিরোধী বিশেষ অভিযান চালানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পুলিশকে কোনোরকম আপোষ না করে অভিযান চালানোর নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আইনের চোখে বাল্যবিবাহ কোনো সামাজিক রীতি নয়, অপরাধ। তার দেওয়া পরিসংখ্যান বলছে
গত 5 বছরে রাজ্যে বাল্যবিবাহের ঘটনায় 12,196টি মামলা দায়ের হয়েছে এবং 1,099 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার 1 নভেম্বর থেকে ফের 1 মাসের জন্য শুরু হতে চলা অভিযান তাই নিছক আর একটি পুলিশি অভিযান নয়, বছরের পর বছর ধরে সমাজের গভীরে শিকড় গেড়ে থাকা একটি প্রথার বিরুদ্ধে সরকারের নতুন করে সর্বাত্মক আঘাত। খানাপাড়ায় স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বাল্যবিবাহের প্রশ্নে আসাম পুলিশ কোনো ধরনের আপোষ করবে না। 1 নভেম্বর থেকে 1 মাস ব্যাপী ধারাবাহিক অভিযান চলবে, অর্থাৎ বাল্যবিবাহের আয়োজন, সহযোগিতা বা আইনের চোখে অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফের সক্রিয় হবে পুলিশ প্রশাসন। পরবর্তী খবরটি হলো, রাজ্যে বন্যা ত্রাণ হিসেবে 150 কোটি টাকা বিতরণ, ক্ষয়ক্ষতির হিসাব 75% সম্পন্ন। শিবসাগর, চোরাইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন পুনর্গঠন দ্রুততর করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সময়মতো সহায়তা পৌঁছে দিতে। পর্যালোচনায় ক্ষয়ক্ষতির হিসাব, অন্তর্বর্তীকালীন ত্রাণ, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুনর্গঠন, ব্যাংক ঋণ স্থগিতাদেশ, বীমা দাবি, চিকিৎসা ও পশু চিকিৎসা শিবিরের বিষয়গুলি আলোচিত হয়। রবিবার এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রায় 150 কোটি টাকা অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে, বাকি দাবি আজকের মধ্যে সমাপ্তি হবে। তিনি আরও জানান, বন্যার ক্ষয়ক্ষতির 75% হিসাব সম্পন্ন হয়েছে এবং 1000-এর বেশি সার্ভেয়ার দ্রুত বাকি কাজ শেষ করতে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, 793টি স্কুল মেরামতের কাজ চলছে, শীঘ্রই ক্লাস শুরু হবে। রাস্তা ও জনপরিকাঠামো অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণ হচ্ছে। শিবসাগরের নিচু এলাকায় জল নিষ্কাশনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প সার্বক্ষণিক চালু রয়েছে। স্বাস্থ্য শিবির বাড়ানো হচ্ছে, রোগের প্রাদুর্ভাব রোধে নিবিড় নজরদারি চলছে। ঋণ ত্রাণ ও বীমা দাবি পর্যালোচনা করা হয়েছে। সব যোগ্য মানুষকে 30 আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা ক্ষতিপূরণ ও সুবিধা প্রতিটি পরিবারে পৌঁছে দিচ্ছি। আমার নির্দেশ স্পষ্ট, কেউ বাদ যাবে না। গতি অপরিহার্য এবং গাফিলতিকে শূন্য সহনশীলতা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সার্ভে প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এবং তা স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হবে। বন্যা কবলিত মানুষরা সার্ভে তালিকা দেখতে পারবেন এবং কেউ বাদ পড়লে সার্ভে শেষে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী খবরটি হলো, হলুদ রেশমের ধুতি উত্তরীয় বাধ্যতামূলক, রাম মন্দিরে পুরোহিতদের নতুন পোশাক বিধি, চুল দাড়িতেও কড়া নিয়ম। অযোধ্যার রাম মন্দিরে পুরোহিতদের জন্য চালু হলো নতুন পোশাক বিধি। স্বাধীনতা দিবস থেকেই নতুন নিয়ম মেনে রামলালার সেবায় যোগ দিয়েছেন পুরোহিতরা। মন্দির ট্রাস্টের নির্দেশ অনুযায়ী রামানন্দী পরম্পরা অনুসরণ করে হালকা হলুদ রঙের রেশমের ধুতি ও উত্তরীয় পরা এখন থেকে বাধ্যতামূলক। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, রামলালার নিত্য পূজায় শৃঙ্খলা, ঐক্য এবং ধর্মীয় মর্যাদা আরও সুসংহত করতেই এই নিয়ম চালু করা হয়েছে। পোশাকের রং এবং উপাদান বেছে নেওয়ার ক্ষেত্রেও ধর্মীয় পরম্পরাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্দির ট্রাস্টের ধর্মীয় কমিটির সদস্য মিথিলেশ নন্দিনী শরণ জানিয়েছেন, হালকা হলুদ এবং শ্রীরামের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়, সেই কারণেই পুরোহিতদের পোশাকের জন্য এই রং নির্ধারণ করা হয়েছে। ধর্মীয় কমিটির আরও এক সদস্য মহন্ত রাজকুমার দাস জানিয়েছেন, রেশমের পবিত্রতা ও শুদ্ধতার বিষয়টিও পোশাক বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে, ফলে ধুতি ও উত্তরীয় দুটি রেশমের হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে নতুন বিধি শুধু পোশাকেই সীমাবদ্ধ থাকছে না, পুরোহিতদের চুল ও দাড়ির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাদের হয় প্রাচীন পঞ্চকেশ পরম্পরা মেনে চলতে হবে, নয়তো সম্পূর্ণভাবে চুল ও দাড়ি কামিয়ে রাখতে হবে। আগাচুলা বা আংশিকভাবে কাটা চুল দাড়ি রাখার অনুমতি থাকবে না। এর পাশাপাশি প্রত্যেক পুরোহিতের কপালে রামানন্দী তিলক থাকাও বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ পোশাক, চুলদাড়ি এবং তিলক পুরোহিতদের সামগ্রিক সাজসজ্জার ক্ষেত্রে এবার নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। মন্দির কর্তৃপক্ষের আশা, এই নতুন পোশাক বিধির ফলে রাম মন্দিরের নিত্য পূজায় আরও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। রামানন্দী পরম্পরার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোহিতদের সাজসজ্জা এই পরিবর্তন মন্দিরের ধর্মীয় আবহকেও আরও দৃশ্যমান করে তুলবে বলে মনে করছে ট্রাস্ট।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।